সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে, আজকের ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিন। আজ আমাদের অতিথি একজন বার্থডে বয়, আজকে তার জন্মদিন, কবি সুবোধ সরকার। সুবোধদা, আপনাকে জন্মদিনের অজস্র শুভেচ্ছা। কেমন আছেন? কেমন কাটলো? থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো। এই করোনার ভেতর যতটা ভালো কাটানো যায় ঘরে বসে। দাদা, গতকাল বাংলাদেশে আরেকটা আয়োজন হয়েছে আপনাকে নিয়ে, এবং কবি মাসুদুজ্জামানের পরিকল্পনায় সেখানে দুই বাংলার অনেকে যুক্ত হয়েছিলেন। আমাদের কবি হাবিবুল্লাহ সিরাজি, কামাল চৌধুরী সবাই আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই আয়োজনটি আমরা দেখেছি। আমি বাংলাদেশের এই পরপর দুদিন আয়োজনে অভিভূত। গতকাল মাসুদুজ্জামানের আর আজকে তোমার, এই দুটোতেই আমি অভিভূত। দাদা, কবিতার প্রাপ্তি তো নিশ্চয়ই এরকম, মানে অনাকাঙ্ক্ষিত, অপরিকল্পিত প্রাপ্তি, সেগুলো নিশ্চয়ই আনন্দ দেয়। সুবোধদা, আমাদের দর্শকরা বাংলাদেশে যারা আপনাকে প্রচন্ড ভালোবাসে, নিশ্চয়ই ভারতেও এটি অনেকে দেখছেন, সবাইকে আমরা এই আয়োজনের মধ্য দিয়ে সুবোধ সরকারের জন্মদিনের যে ভালোবাসা, সুবোধ সরকারের জন্মদিনের যে উদযাপন, সেটিতে সবাইকে একসঙ্গে করছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটু ছোট্ট করে একটি জীবনী তৈরি করেছি কবি সুবোধ সরকারকে নিয়ে, সেটি আমরা একটু দেখে আসতে চাই। সুবোধদা, আমরা একটু সেটি দেখে আসি। ওকে। নিজের শ্রেষ্ঠ কবিতার ভূমিকায় বলেছেন, কবিতার গা থেকে সমস্ত গয়না খুলে ফেলতে চান তিনি। সুবোধ সরকারকে বাংলাদেশের মানুষ বেশিরভাগ চেনে মঞ্চে মঞ্চে তুমুল জনপ্রিয় কবিতা সারি বা কাল্লুর কবি হিসেবে। দুই বাংলায় আবৃত্তি শিল্পীরা সুবোধ সরকারের অজস্র কবিতা পৌঁছে দিয়েছেন শ্রোতাদের কানে। জন্মেছিলেন 1958 সালের 28 অক্টোবর কৃষ্ণনগরে। বাবা সত্যেন্দ্রনাথ সরকার, মা রেখা সরকার। বাবার মৃত্যু হয়েছিল যখন তিনি ক্লাস 8-এর ছাত্র। প্রথম পড়াশোনা টিন উড়ে যাওয়া প্রাইমারি স্কুলে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেছেন, এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। কলকাতার সিটি কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক সুবোধ সরকার। কবিতা পড়তে গিয়েছেন আমেরিকা, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, কানাডা, চেক রিপাবলিক, গ্রিস ও তাইওয়ানে। 35টি প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে আছে দ্বৈপায়ন হ্রদের ধারে, ঋক্ষমেশ কথা, চন্দ্রদোষ ওষুধে সারে না, ধন্যবাদ মরিচিকা সেন, জেরুজালেম থেকে মেদিনীপুর, একা নরকগামী, রাজনীতি করবেন না, ভালো জায়গাটা কোথায়, সব রাস্তা রোমে যায় না, কাল্লু, মণিপুরের মার মতো আলোড়ন তোলা কবিতার বই। শরণার্থী পরিবারের ছেলে বলেই কি অদ্ভুত এক প্রেম ও সংবেদন আছে সুবোধ সরকারের হৃদয়ে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই কবি 2013 সালে নিজের রচনা কর্মের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার। ডিলিট পেয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে। পশ্চিমবঙ্গ সরকার তাকে দিয়েছে বঙ্গভূষণ। সাহিত্য আকাদেমির ঐতিহ্যবান সাহিত্য পত্রিকা ইন্ডিয়ান লিটারেচার সম্পাদনা করেছেন সুবোধ সরকার। সম্পাদনা করেন দুই বাংলায় সমাদৃত সাহিত্যের কাগজ ভাষানগর। কবি মল্লিকা সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধে কাটিয়েছেন এক প্রেমময় কবিতা জীবন। প্রচন্ড বিতর্ক আক্রমণের শিকার হয়ে চলেছেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে রাজনৈতিক সমর্থন দিয়ে। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির প্রথম সভাপতি এবং সাহিত্য আকাদেমির বাংলা উপদেশক পর্ষদের আহ্বায়ক
কবি সুবোধ সরকারের আজ জন্মদিন এবং তিনি অতিথি ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিনে। সুবোধদা, খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। সুবোধদা, প্রথমেই ছোট্ট করে জানতে চাই, কবিতা যখন একজন কবি লেখেন, যখন একটি কবিতা হয়ে ওঠে, তার যে অপার আনন্দ সেটি তো আসলে পাঠক পান না, কবি নিজেই পান। কিন্তু কবিতা যখন মানে গণ পরিসরে অ্যাকসেপ্টেড হয়, গৃহীত হয়, সেই আনন্দ কেমন? এই প্রশ্নটা আসলে তিনটে অভিমুখ আছে। খুব সুন্দর একটা প্রশ্ন, এবং প্রত্যেকটা মুখ একটার সঙ্গে আর একটা যুক্ত। আমি প্রথমে বলি, যখন আমি কবিতা লিখি বা তুমি কবিতা লেখো বা সুনীল গঙ্গোপাধ্যায় লেখেন বা বুদ্ধদেব বসু লেখেন বা টি.এস. এলিয়ট লেখেন, এই অংশ থেকে, এই উদাহরণ থেকে আমি আমার কথাটা বাদ দিলাম, প্রত্যেকেরই একটা অনুভূতি হচ্ছে যে কবিতাটা প্রথমে তিনি তার নিজের জন্য লেখেন। এই নিজের আনন্দ ছাড়া অ্যাবসলিউটলি, মানে আমি লিখে আমার মধ্যে একটা শিহরণ হবে, আমার মধ্যে একটা কাঁপুনি দেখা দেবে, আমি 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 হারিয়ে যাব, আমি আবার নিজেকে আবিষ্কার করব। এটা একজন কবি যখন লেখেন, সেটা তার ব্যক্তিগত একটা জগৎ। দ্বিতীয় কথা হলো এই, তার কবিতাটা যখন তার লেখা হয়ে গেল, তখন তিনি মৃত। এটা আমি এখনো রোলা বার্থের এই বিখ্যাত কথার সঙ্গে একমত। যে মুহূর্তে কবিতাটা লেখা হলো, আমি আর কবিতাটার মধ্যে নেই, কবিতাটা আমি ছাপতে দিলাম। কবিতাটা ছাপা হয়ে যখন পাঠকের কাছে যাচ্ছে, সেটা সম্পূর্ণভাবে পাঠকের অধিকার, সেখানে আর কবির কোনো ভূমিকা নেই। সেই কবিতা অনেকে পড়বে না অনেকে পড়বে না, সেই কবিতা একজন পড়বে না 100 জন পড়বে না 1000 জন পড়বে, এটা কবি কখনো স্থির করে দিতে পারে না, অসম্ভব, একদম না। নজরুলকে যদি, নজরুলের মতো এত অসামান্য কবি, তাকে যদি বলা হতো স্যার আপনি আর একটা বিদ্রোহী লিখে দিন না আমাদের, এটা কি সম্ভব হতো কোনোদিন? বা যদি জীবনানন্দ দাশকে, আমি দুই মেরুর উদাহরণ হিসেবে দিচ্ছি, যদি জীবনানন্দ দাশ, যিনি একেবারে সম্পূর্ণ অন্তর্মুখী এবং নজরুল বহির্মুখী, জীবনানন্দের পক্ষে কি আর একটা সুচেতনা, অথবা ধরা যাক যে বনলতা সেন লিখে দেওয়া সম্ভব হতো? হয় না। ওই একবারই লিখতে পেরেছেন বনলতা সেন, এবং তিনি তাকে নিজেকে অনুকরণ করেন। একজন কবি যদি কবি সত্যিকারের কবি যিনি, তিনি কখনো নিজেকে অনুকরণ করেন না। তিনি অন্যকে যেমন অনুকরণ করেন না, তেমনি নিজেকেও অনুকরণ করেন না। শুধু তার লেখার মধ্যে, তৃতীয় যে মুখটা, লেখার মধ্যে একটি জার্মান শব্দ আছে লেইট মোটিভ, তার কিছু প্রতীক তৈরি হয়, তার ভাষা তৈরি হয়, সেই ভাষা দিয়ে তার সিগনেচারটাকে বোঝা যায় যে এই কবিতাটা জীবনানন্দের, এই কবিতা নজরুল। এটা বলে দিতে হয় না কাউকে, মানে যারা কবিতার পাঠক তারা নামটা দরকার পড়ে না, তারা বলে দিতে পারে। সুতরাং এই তিনটে জায়গা খুব গুরুত্বপূর্ণ। আপনি খুবই দুর্দান্ত বলেছেন, খুবই দুর্দান্ত বলে, খুবই সবসময়ের মতো যেরকম দারুণ বলেন সেরকম বলেছেন। আপনিও নিশ্চয়ই আরেকটি কাল্লু, আরেকটি মণিপুরের মা, মানে আপনি তো নিজে লিখেছেনই শ্রেষ্ঠ কবিতার ভূমিকায়, যে গা থেকে সব অলংকার খুলে ফেলে দিতে চান। ফলে প্রতিদিন নতুন কবিতার দিকে যে যাত্রা আপনার, সেটি বয়ে চলেছে, এবং সেইটা নিশ্চয়ই আপনার কবিতাকে আমরা যারা ভালোবাসি তাদেরকে প্রচন্ড যেরকম আনন্দ দেয়, আপনাকেও দেয়। আমি আপনার কবিতা একটু শুনে আসতে চাই দাদা।
আমরা একজন তরুণ আবৃত্তি শিল্পী যিনি খুবই দারুণ আবৃত্তি করেন, শহীদুল ইসলাম পাপ্পুকে আমন্ত্রণ জানাতে চাই। তিনি আপনার লেখা কয়েকটি কবিতার কিছু অংশ আমাদেরকে শোনাবেন, যেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। পাপ্পু, আমরা কি শুনবো? শুভ জন্মদিন কবি। আমি কখনো কল্পনা করিনি প্রিয় প্রিয় কবির সামনে আমি কবিতা শোনাতে পারবো, সেটা স্ক্রিনে হোক কিংবা মঞ্চে। আমার জন্য অনেক বড় পাওয়া। আমি একজন টেরোরিস্টের চিঠি দিয়ে শুরু করছি। আমি 3 দিন খাইনি। বইয়ে ছিল আর কি, কাল্লুর ভেতর ছিল দাদা। কাল্লুর ভেতর, কাল্লু বইয়ের কবিতা। প্রিয়তমা সু, আমি 3 দিন খাইনি, কেউ কোনো খাবার দিয়ে যায়নি। কি করে দেবে? গুহার বাইরে প্রচন্ড বরফ পড়ছে। যে কোনো দিন আমি গুলিতে মারা যাব, যে কোনো দিন তুমি টিভির পর্দায় আমার মুখ দেখতে পাবে। আমি গুহার ভেতরে সারা রাত কম্পিউটারের সামনে বসে। কতদিন আমি বকুল ফুলের গন্ধ পাইনি, কতদিন আমি গরম রুটি খাইনি, কতদিন আমি তোমার ঘাসে হাত দিইনি। কালো ঘাস, ভাবলেই চেক গুয়ে ভাড়া ছুটে বেড়ায় শরীরে। স্টালিনকে হাতের মুঠোয় ধরে বসে থাকি, তার মুখ দিয়ে গরম বেরিয়ে আসে। গরম। আমার স্টালিন ভালো আছে, তোমার সাইবেরিয়া? এখানে কেউ জন্মদিন কবে জানি না। আমি পড়াশোনায় ভালো ছিলাম, অধ্যাপক বাবার ছেলে। কম্পিউটারে আমার চাইতে কেউ ভালো ছিল না। আজ আমি গুহায় বসে আছি। কিন্তু কেন? প্রিয়তমা সু, মাই লাভ, তুমি এর উত্তর পাবে যদি অত্যাচারের ইতিহাস পড়ো। কত হাজার কোটি ডলার খরচ করে ওরা গরিবকে আরো গরিব করে চলেছে। 11 বছরের একটি বালককে একটি পাউরুটি কিনে দিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোর কি হয়েছে রে? সে গোগ্রাসে পাউরুটিতে কামড় দিয়ে বলেছিল, আমার মা বাবাকে ওরা পুড়িয়ে দিয়েছে জ্যান্ত। ছেলেটা খেতে খেতে করগুন ছিল। বাবা, মা, 2 ভাই, 3 বোন, 1, 2, 3, 4, 5, হ্যাঁ 11 জন। ছেলেটার নাম বলবো না। ওকে খোঁজো, আজীবন খুঁজে যাও। প্রিয়তমা, আমাকে আর বেশি দিন ওরা বাঁচিয়ে রাখবে না। তার আগেই আমি ওদের দুটো ঘাঁটি উড়িয়ে দেব। ওদেরকে পুরোপুরি উড়িয়ে তো দেয়া যায় না, ওরা আবার জন্মায়, আবার গণতন্ত্র বানায়, আবার পার্লামেন্টে যায়, আবার প্রেস মিট করে। একটা সত্য কথা লিখি, ওরা গণতন্ত্রকে দিয়ে যা যা করায়, আমরাও AK-47 দিয়ে ঠিক তাই তাই করাই। ওদেরটা দোষ নয়, আমাদেরটা দোষ। আমি মারা যাব, তার আগে যদি একবার তোমাকে দেখতে পেতাম, একবার তোমার হাত ধরতে পারতাম, যদি একবার তোমার ভেতরে ঢুকতে পারতাম, যেভাবে বরফ ঢোকে গুহায়, যেভাবে শিকড় ঢোকে পাথরে, যেভাবে ভাইরাস ঢোকে কম্পিউটারে। আজ আমি একজন টেররিস্ট, হয়তো এই আমার শেষ চিঠি। বলো তো, কেন আমার মতো ছেলে টেররিস্ট হবে? কেন আমি ঘর বাড়ি ছেড়ে, মায়ের হাতের খাবার ছেড়ে, ভালো চাকরি ছেড়ে গুহার জীবন, জঙ্গলের জীবন, বরফের জীবন বেছে নিলাম? আমি মাতাল হতে পারতাম, লম্পট হতে পারতাম। একজন মাতালকে মেনে নেয় সমাজ, একজন লম্পটকে মেনে নেয় রাষ্ট্র, একজন মাফিয়া বিধায়ককে মেনে নেয় অ্যাসেম্বলি, কিন্তু একজন টেররিস্টকে মেনে নেওয়া যায় না। কতদিন তোমার স্নান করা চুলের গন্ধ পাইনি, চোখ ভরে আসে জলে। পাউরুটি খাওয়া শেষ করে 11 বছরের ছেলেটা বলেছিল, আর আছে? আমি আর একটা পাউরুটি কিনে দিয়ে বলেছিলাম, শোন,
তুই বড় হয়ে কি করবি? সে বলেছিল, বদলা নেব। ছেলেটার মুখ ভেসে ওঠে যেই, মনে হয় আমার সামনে অনেক 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 কাজ, অনেকগুলো খারাপ কাজ। ভুল বললাম, অনেক অনেক ভালো কাজ। আমাকে ক্ষমা করো, মাকে একবার দেখে এসো। বোকা মেয়েটা আমার মা হয়ে কোনো অন্যায় করেনি। ইতি কোনো নাম নেই। পুনশ্চ আমি মরে গেলে আমাকে তুমি আকাশ বলে ডেকো, আকাশ। বাহ, বাহ। বাহ। সুভদ্রা, এই হ্যাঁ। কাল্লু কিংবা মণিপুরের মা কিংবা এই যে একজন টেরোরিস্টের চিঠি, এই সমস্ত কবিতা বলি নিশ্চয়ই মানুষের পাশে দাঁড়িয়ে, মানবিকতার পাশে দাঁড়িয়ে লেখা হয়, মানুষের মুখের দিকে তাকিয়ে লেখা হয়। আপনি যখন প্রথম বুঝলেন বা বুঝতে শিখলেন যে কবিতা মানে আপনি কবিতা লিখতে পারেন, সেই সময়টার কথা একটু জানতে চাই। মানে কেন আপনার কবিতায় মানুষের জন্য প্রেম, মানবিকতা বোধই প্রধান হয়ে উঠলো? এই প্রশ্নটা ওপর ওপরে মনে হচ্ছে খুব নিরীহ, কিন্তু ভিতরে ভিতরে খুব বিপজ্জনক। তার কারণ হচ্ছে যে আমি আর কই জানলাম, আমি জানতে পারলাম কি করে? আমি কি আদৌ জানতে পেরেছি? আদৌ কোনোদিন জানতে পারবো যে আমি কবিতা লিখতে পারি? এই এই প্রশ্নের উত্তরে, এই প্রশ্নটা করেই আমি একটা প্রসঙ্গ শুধু ছুঁয়ে যাব, যে পাবলো নেরুদা যখন তার গ্রামের বাড়িতে গিয়েছিলেন, অ্যানসেস্ট্রাল একেবারে সেই বাড়ি, সেখানকার গ্রামীণ কৃষক পরিবারের সব মানুষজনের সঙ্গে যখন মিট করলেন, তারা যখন বলল আমাদের ছেলেটাকে একটু বলো, শুনেছি নোবেল প্রাইজ পেয়েছে, গ্রামের লোকেরা বলল ওকে বলো একটা কবিতা শোনাক আমাদের, ও নাকি নোবেল প্রাইজ পেয়েছে। তো পাবলো নেরুদা বলেছেন, সেই দিন আমার সত্যি সত্যি আমার নোবেল প্রাইজ নিতে গিয়ে আমার পা কাঁপেনি, কিন্তু আমার গ্রামের বাবার লোকদের সামনে গিয়ে। হ্যাঁ, গ্রামের আমার বাবার বন্ধুদের মুখে এই কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আমি এখনো কবিতা লিখতে শিখিনি। এই এই যে জায়গাটা, একটা কোনো চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়ালে একজন একজন গায়ক, একজন শিল্পী, একজন পেন্টার, একজন কবি, একজন মিউজিশিয়ান অসহায় বোধ করে যে কমিউনিকেশন কতটা আমি দেখাতে পারবো। গ্রামের লোকেরা বলছে তোমার এত ছবি দেখি, তোমার এত নাম ডাক হয়েছে, তা তুমি যার জন্য তোমার নাম ডাক হচ্ছে সেটা আমাদের শোনাও। এই জায়গাটা, এই একটা কঠিন পরীক্ষা, এর জন্য নোবেল প্রাইজ পাওয়ার দরকার নেই। এই কঠিন পরীক্ষাটা প্রায় সমস্ত কবিকেই কোনো না কোনো সময় দিতে হবে। আর যে মানবিকতার কথা তুমি বলেছো, সেই আমি এখনো বিশ্বাস করি যে হয়তো শুধু মানবিকতা দিয়ে কবিতা হয় না, শুধু মানবিকতা দিয়ে কবিতা হয় না, ঠিক যেমন শুধু ছন্দ দিয়ে কবিতা হয় না, ঠিক যেমন শুধু গদ্য দিয়ে কবিতা হয় না, ঠিক যেমন নির্ভুল ব্যাকরণ দিয়ে কবিতা হয় না, ঠিক যেমন অলংকার প্রয়োগ করে 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 গেলেই কবিতা হয় না। কবিতা কি করে হয়? আবার এই সবগুলোর একটা না থাকলেও কবিতা হতে পারে। সুতরাং আমরা জানি না কি করে কবিতা হয়, এবং আজকে 40 বছর বাদে 40 বছর লিখছি, আমার 35টা কবিতার বই হয়েছে, তবু আজকে আমার মনে হয় যে যে মানবিকতার কথা তুমি বললে, অর্থাৎ মানুষের পাশে গিয়ে একটু বসতে পারার যে মন, সেই মনটা না থাকলে, আমি আমার মায়ের, বৃদ্ধ মায়ের পাশে গিয়ে যদি একটু বসতে না পারি, আমার পাড়ার
আহ অসুস্থ লোকটার পাশে গিয়ে যদি না দাঁড়ায়, তাহলে কবিতা লেখার মানেটা কি? কবিতা লেখার তো কোনো মানে নেই। কবিতা কবিতা শুধুমাত্র শৈলী নয়, আবার কবিতা শুধুমাত্র মানবিকতাও নয়। এই সব নিয়ে তো কবিতা। ঠিক জীবন যেমন শুধু শৈলী নয়, একটা জীবন পূর্ণ মানে শুধু জীবন বোধ। ব্যাকরণ নয়। এক্স্যাক্টলি, শুধু ব্যাকরণ দিয়ে জীবন হয় না, শুধু শিল্প দিয়েও জীবন হয় না, আবার শুধু মানবিকতা দিয়েও জীবন হয় না। অনেক কিছু লাগে, এই অনেক কিছু দিয়ে একটা কবিতা হয়। কবিতা হয় এবং সেই কবিতায় পাঠকের, মানুষের হৃদয় ছুঁয়ে দেয়া যায়। এই ছুঁয়ে দেওয়ার যে শিল্পকলা, তা কবিতা। সুবোধ সরকার, সুবোধ সরকারের ছেলেবেলার কথা একটু জানতে চাই। আমি মনে আছে এই সিরিজের বাসাটিতে আমি গিয়েছিলাম, যেই বাসায় সুবোধ সরকারের মানে দীর্ঘ সময় সুবোধ সরকার থাকছেন, এবং যেই বাসায় মল্লিকা সেনগুপ্তর স্মৃতি, যেই বাসায় চোখের সামনে সুবোধ সরকারের ছেলেটি বড় হয়ে উঠেছে, এখন পড়তে দেশের বাইরে চলে গেছে। ফলে এই সুবোধ সরকার যখন নিজে বড় হচ্ছিল, তখনকার গল্প জানতে চাই। আপনার বাবা মার গল্প যদি আমাদেরকে করেন, শৈশবের গল্প যদি করেন সুবোধদা, এবং টিনুরে যাওয়া স্কুলের গল্প যদি করেন। হুম। না, ছেলে এখনো, থ্যাংক গড, ছেলে এখনো আমার পাশের ঘরে আছে, কিন্তু যাবো যাবো করছিল। এই করোনা শুরু হয়ে যাওয়ায় ও পিএইচডির কাজ আপাতত কোথায় করবে এখনো ঠিক হয়নি, কিন্তু বাইরে যাওয়ার কথা ভাবছিল ঠিকই, এখনো হয়তো ভাবছে, কিন্তু করোনা কাল অতিক্রম করে তারপরে সবকিছু ভাবনা চিন্তা শুরু হবে। তুমি আমার ছোটবেলার কথা শুনতে চেয়েছো, আমি খুব সংক্ষেপে বলি। ছোটবেলা আমরা আমরা আমাদের প্রত্যেকেরই একটা ছোটবেলা আছে। ঠিক আমাদের যেরকম একটা বড় বেলা আছে, বৃদ্ধ বেলা আছে, এরকম ভাবে একটা ছোটবেলাও আছে। ছোটবেলাটা সবার আছে ঠিকই, কিন্তু ছোটবেলাটা আমার ঠিক নেই। আমার ছোটবেলাটা খুব ছোটবেলা নয়। বাবা মারা গেছে খুব কম বয়সে। বাবা পাবনা জেলার মানুষ ছিলেন। তরুণী মায়ের হাত ধরে পালাতে 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 তিনি নদিয়া জেলার কৃষ্ণনগরে এসে পৌঁছন। শরণার্থী পরিবার, সেই পরিবারে বেশ কয়েকজন সদস্য। আমি ছিলাম কনিষ্ঠ, আমি অনেক পরে হয়েছি। আমার দাদা দিদি তারা সব রয়েছেন এখনো। মা দীর্ঘজীবী ছিলেন, অনেক পরিণত বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু she lived her life, ছেলে মেয়েদের মানুষ করেছেন। নিজে না খেয়ে ছেলের মুখে কি করে তুলে দিতে হয় সেটা মাকে দেখে শিখেছি। তবে একটা জিনিস মায়ের কাছ থেকে, আমার ছোটবেলায় কোনো কবিতা ছিল না, কোনো রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নজরুল এসব আমার বাড়িতে ছিল না। শরণার্থী পরিবারে আবার বই, নিজেদেরই মাথা গোঁজা ঠাঁই নেই, তো রবীন্দ্রনাথকে জায়গা দেবো কোথায়, নজরুলকে জায়গা দেবো কোথায়, জীবনানন্দকে জায়গা দেওয়া তো বিলাসিতা। আমার মা, একটা ব্যাপার আমার মা থেকে মাকে দেখে অবাক হয়ে যেতাম, সেটা হচ্ছে যে ওই দিঘির জলে স্নান করে, মানে পুকুরের জলে স্নান করে উঠে আসতেন ভিজে কাপড়ে। আমার মা ওই তুলসী গাছে, তুলসী মঞ্চে জল দিতেন। মঞ্চ মানে কি, তুলসী গাছ, একটা বেদি মতো মাটির করা, হ্যাঁ, সেখানে তুলসী তলায়, তুলসী তলায় জল দিতেন। আর এই যখন জলটা দিতেন, তখন প্রতিদিন ওই অনেকক্ষণ ধরে জলটা দিতেন, আর অন্যান্য গাছেও জল দিতেন। ঘরে ঢুকে অনেকক্ষণ অনেক কিছু পুজো টুজো এসব করতেন টরতেন। এই যে সময়টুকু, এই সময়টুকু জুড়ে ওনার মুখ থেকে একটা কবিতা শুনতাম রোজ। সেটা কি কবিতা আমি জানি না, কোথার থেকে সেই কবিতা এলো আমি জানি না, কিন্তু তিনি রোজ এইটা
প্রিয় দর্শক, কি আজকে বলতেন সুবোধ জানেন? সরকারের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি একটু কোন দর্শকদের কবিতা বলে জানেন? দিচ্ছি, এই পৃথিবীর প্রসঙ্গে আসছি পৃথিবীর সুবোধদা, সুবোধদা এই হ্যাঁ, প্রসঙ্গেই আসছে, আমি একটু দর্শকদের বলে নিচ্ছি আজকে সুবোধদার জন্মদিন, ফলে সুবোধদাকে বারবার লোকজন ফোন করছে, একটু এটা আমাদেরকে ক্ষমা করবেন। সুবোধদা, হ্যাঁ, কোন কবিতাটা পড়তেন? আমার মা যে কবিতাটা বলতেন সেটি পৃথিবীর এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি কবিতা, তার নাম হচ্ছে গীতা। গীতার এক একটি অধ্যায় তিনি বাংলা অনুবাদে এবং কখনো কখনো কিছুটা সংস্কৃততেও বাংলা অনুবাদে তিনি মুখস্থ বলতেন এবং তুলসী গাছে জল দিতেন, পুজো টুজো করতেন। এগুলো ওই পাবনা জেলাতে যখন ছিলেন তখন থেকেই উনি এগুলো করতেন। তো ফলে আমার ওইখানে একটা কান পড়ে থাকতো, ওই কানটা যে আমার পড়ে থাকতো, এবং আমি যে প্রতিদিন প্রতি সুবোধদার ফোনটা বোধহয় একটু সমস্যা করেছে। প্রিয় দর্শক, সুবোধ সরকারের ফোনটা বোধহয় একটু হাত নিয়ে পড়ে গেল, ফলে আমরা একটু অপেক্ষা করছি সুবোধার জন্য। আবার আমি আপনাদেরকে জানাতে চাই যে সুবোধ সরকার এই যেই জায়গা থেকে মানে আমাদের প্রত্যেক মানুষের গভীরে ছুঁয়ে গেলেন, সেই রকম সেই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের আজকের আয়োজন আমরা আলাপ করতে চাই। হ্যাঁ, সুবোধদাকে বোধহয় আমরা পেয়েছি। সুবোধদাকে বোধহয় আমরা পেয়েছি। আমি হ্যাঁ, আপনার মা গীতা পড়তেন সুবোধদা? হ্যাঁ, মুখস্থ বলতেন একদম। ওই আমার কবিতা বলতে ওইটাই আমার ওইটাই আমার কানে ছোটবেলা থেকে লেগে থাকতো। আচ্ছা দাদা, আপনার কবিতায় নানা রকম মানে নাট্য মুহূর্ত পাওয়া যায় আর কি, এবং আমার সামনে তো নাই, ধরেন ওই যে বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা, সে শাড়িগুলো থাক থাক সাজিয়ে রাখতো। হ্যাঁ, ওই কবিতা একটা জায়গায় আছে, একদিন সন্ধ্যায় গলির মুখে মেয়েটার যে স্বামী, তার পেটে ঢুকে গেল এল, ডান থেকে নেমে সোজা নেমে ডান দিকে, যাকে বলে এল। এই যে এই ব্যঞ্জনাগুলো তো নিশ্চয়ই কবির মানে দেখার মধ্য দিয়ে আসে, বোঝাবুঝির মধ্য দিয়ে আসে। দাদা, আপনার কবিতার ব্যঞ্জনা নিয়ে আপনি নানা সময়ে লিখেছেন, কথা বলেছেন, আমাদেরকে যদি বলেন, আজকে যারা এই আয়োজনটা শুনছে তাদের জন্য, যে মানে আপনার কাছে ব্যঞ্জনা ধরা দেয় কিভাবে আসলে, বা ধরেন নাট্য মুহূর্ত বা দৃশ্যময় ওটা ধরা দেয় কিভাবে? খুব শিমুল, খুব ভালো প্রসঙ্গটা এনেছো। সেটা আমি খুব অনেস্টলি একটা কথা বলি, আমি যেহেতু অলংকার বর্জন করেছি, আমি যেহেতু কবিতার গা থেকে গয়না খুলে ফেলেছি, কবিতার গা থেকে যেহেতু আমি গয়নাগুলো খুলে ফেলেছি, সুতরাং আমি তো কিছুটা হারিয়েছি। সেই হারানো জায়গাটাকে কি করে আমি রিপেয়ার করব? আমার রিপেয়ার করার পথ হচ্ছে নাট্য মুহূর্ত। নাট্য মুহূর্ত দিয়ে আমি চেষ্টা করেছি যে এই সব অলংকার যে খুব খুব প্রতিটা মানুষের জীবনে, প্রতিটা দিন, প্রতিটা বেলার মধ্যে, প্রতিটা প্রহরের মধ্যে এক ধরনের নাট্য মুহূর্ত আছে। এই নাট্য মুহূর্ত ছাড়া কোনো মানব জীবন সম্পূর্ণ হয় না। তো এই নাট্য মুহূর্তগুলোকে সাধারণত আমরা যারা কবিতায় খুব চিরন্তন কথা বলতে ভালোবাসি, তারা এই নাট্য মুহূর্তগুলো অনেক সময় বর্জন করি এবং এগুলোকে ফেলে দিই। আমি সেগুলো কুড়িয়ে এনেছি। এই যারা তোমরা যেগুলো ফেলে টেলে দাও, সেগুলো আমি কুড়িয়ে এনে আমার
আমার গয়নার বাক্সে রেখেছি। তাতে গয়নার বাক্স খুলে দেখি মাঝে মাঝে যে একটা হয়তো নুড়ি, একটা হয়তো পাথর, একটা হয়তো কাঠের টুকরো, একটা হয়তো শুকনো ঘাস, এগুলো তো সবাই ফেলে দেয়। আমি সেইগুলো কুড়িয়ে এনে আমার গয়নার বাক্সে রেখেছি। আমার গয়নার বাক্সে কোনো গয়না নেই, আমার গয়না বাক্সে এইগুলো আছে। সুতরাং আমি এইগুলো দিয়েই কাজ করব। আর এইগুলোকে সাজানোর জন্য আমার প্রয়োজন হচ্ছে নাট্য মুহূর্ত। নাট্য মুহূর্তের প্রয়োজন আমার পড়ে, ওটা আমার একটা ক্রাচ, ওটা আমার একটা অবলম্বন। ঠিক যেরকম ভাবে একজন আমার উল্টো ধারার কোন কবি যেরকম একটা তিনি অলংকার গুলোকে ব্যবহার করেন এবং সেগুলো ওপরে ভর দিয়ে দাঁড়িয়ে থাকেন, আমার ঠিক উল্টোটা। ওইগুলো আমি বর্জন করেছি, ফেলে দিয়েছি। আর এই লতা পাতা ঘাস কাঠের টুকরো এইগুলো নিয়েই আমি আমার বাড়ি বানিয়েছি। সুবোধদা, আমি একটা প্রশ্ন করতেই চাই এখানে এখানে আমি একটা প্রশ্ন করতেই চাই। ধরেন এমন সুন্দরী নিশ্চয়ই আপনি দেখেছেন যাদেরকে অলংকারে ভালো লাগে না, যাদেরকে লতা পাতা ঘাস ফুলে ভালো লাগে। ধরেন এরই প্রসঙ্গে আমার আপনাদের কথা মনে পড়লো, মানে সুবোধ মল্লিকা স্কোয়ার পড়বার স্মৃতি মনে পড়লো। আপনি যখন মল্লিকাদির প্রেমে পড়েছিলেন, কিংবা মল্লিকাদি আপনার সেই উত্তাল উদ্দাম সময়টার কথা ওই বইটাতে আছে, আপনাদের দুজনের কবিতা পাশাপাশি আছে, টের পাওয়া যায়। সেই সময়টার কথা একটু জানতে চাই। আজকে আপনার জন্মদিন, নিশ্চয়ই একজন কবিকে তার আশপাশের মানুষেরা ভয়ঙ্কর রকম প্রভাবিত করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মল্লিকা দিও করেছিল আপনাকে, নিশ্চয়ই সুনীল গাঙ্গুলি করেছে। মানে ফলে আপনাদের ওই উত্তাল সময়ের প্রেমের গল্প জানতে চাই। আমাদের প্রেমটা হয়েছিল একটা চলমান ট্রেনে। ট্রেনটা হচ্ছে 9:32 কৃষ্ণনগর লোকাল। যে ট্রেনটা ছেড়ে কৃষ্ণনগর ছেড়ে কল্যাণী পৌঁছে কলকাতায় চলে যেত। আচ্ছা। তো তো এই ট্রেনে একদিন আমাকে আমার এক বন্ধু বলল যে ওই জানলাটার কোনায় একটি মেয়ে বসে আছে, লম্বা ছিপছিপে। মল্লিকা ইনফ্যাক্ট সেই সময় তোমরা দেখোনি, সেই সময় মল্লিকা প্রায় বেতস পাতার মতো ছিপছিপে ছিল। তো সেই কি উপমা, বেতস পাতার মতো ছিপছিপে, আমি ছবি দেখেছি। হ্যাঁ তাই, সত্যি তাই, এরকম ছিল। সেই বসে আছে মেয়েটি, তার হাতে একটি বই, একটি ইংরেজি পেপার ব্যাগ, সোশিওলজি। তাই বললাম কি করতে হবে? বললো আমার সেই বন্ধু, খুব ফাজিল বন্ধু ছিল, বললো তুই ওখানে যা, গিয়ে দেখি কেমন পারিস, র্যাগিং করে আয়। র্যাগিং করতে হবে ট্রেনের মধ্যে? আমি আমি খুব মজা হিসেবে আমি খুব প্রফেশনালি নিতাম, মানে র্যাগিংটাকে। মানে বন্ধু বান্ধবরা আমাকে একটু চাটিয়ে দিলেই আমি র্যাগিং করতে ভালোবাসতাম। খুব মজা মজা প্রশ্ন করতে আমার খুব ভালো লাগতো। আর ছেলেদেরকে করতে হবে একরকম, মেয়েদেরকে করতে হবে আর এক রকম। তা আমি গেলাম, আমাকে সবাই বললো যে হ্যাঁ যাও, প্রচন্ড আমাকে মানে পাম্প দিয়ে আমাকে পাঠিয়ে দেওয়া হলো, আমাকে ফুলিয়ে টুলিয়ে একেবারে কি বলবো, ওই চলমান ট্রেনের জানলার কাছে পৌঁছে দিল। তো আমি গিয়ে উল্টো দিকে বসলাম, মল্লিকার উল্টো দিকে বসে আমি প্রশ্ন করতে শুরু করলাম। তো হঠাৎ মল্লিকা থেকে হাসছে। তো আমি বললাম যে আমার প্রশ্নগুলো শুনে, আমি তো সিনিয়র, হ্যাঁ সিনিয়র, আমি তো জুনিয়রকে প্রশ্ন করছি, ইউনিভার্সিটির জুনিয়ররা বাধ্য উত্তর দিতে। এরকম একটা আমরা কি বলবো, একটা রেজিমেন্টেশন, এরকম একটা রেজিমেন্টেশন তৈরি করেছি। হ্যাঁ, কিন্তু ঠিক আধ ঘন্টা বাদে কল্যাণী পৌঁছানোর আগে আমি র্যাগড হয়ে ফিরে এলাম। র্যাগিং করতে গিয়েছিলাম, কিন্তু আমি নিজেই র্যাগ হয়ে ফিরে এলাম। আমার সেই বন্ধুরা তখন বললো, কি রে তোর চোখ মুখ এরম হচ্ছে কেন? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে কি যেন একটা হয়েছে। কি হয়েছে?
আমি বললাম যে আমি 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 র্যাগিং করবো না কোনোদিন কাউকে। তো কেন, কি করেছে? বললো সে আমি আর বলতে পারবো না, ভাগ্যিস তোমরা শোনোনি, আমি আর কোনোদিন র্যাগিং করতে পারবো না কাউকে, আমাকে আর তোমরা রিকোয়েস্ট করো না। তারপরে কল্যাণী স্টেশন এসে গেল, আমরা নেমে পড়লাম, বাসে উঠে পড়লাম, উঠে ইউনিভার্সিটি চলে গেলাম। আহ তারপরে হঠাৎ একদিন উম আমাকে মল্লিকা আমাকে একটা গোগলের বই, রাশিয়ান লেখক, বিখ্যাত রাশিয়ান লেখক, পৃথিবী বিখ্যাত নিকোলাই গোগল। গোগলের, হ্যাঁ গোগলের তো অনুবাদ বাংলায় প্রচুর অনুবাদ হয়েছে, গোগলের একটি পেঙ্গুইন পেপার ব্যাগ, সেটা আমি হারিয়ে ফেলেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, কার কাছে গেছে তাও আমি জানি না। কিন্তু ওই হঠাৎ মল্লিকা আমাকে ওই বইটি ফেরত এনে আমার হাতে পৌঁছে দিল, এবং আমি স্তম্ভিত হয়ে ওর দিকে তাকালাম যে এই বই কি করে তোমার কাছে পৌঁছলো। ও তখন বলেছিল যে বই কখন কার কাছে পৌঁছবে সেটা কেউ আগে থেকে জানতে পারে না, সুতরাং এবং এই বই যেভাবে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় সেটাই হচ্ছে একটা বইয়ের জীবন। এই কথাটা এই অনেকটা আরেকটু দারুণ। সহজ করে হয়তো বলেছিল, আমি হয়তো একটু আহ হুম। প্রথাগত ভাবে বললাম, কিন্তু আরো সহজ ভাবে বলেছিল। তো কথাটা আমাকে খুব স্পর্শ করেছিল, এবং তারপর থেকেই একসঙ্গে লাইব্রেরি যাওয়া, বই পড়া, গান শোনা, ঋত্বিক ঘটকের সিনেমা দেখতে যাওয়া, মৃণাল সেন সত্যজিৎ নিয়ে হইচই করা, তারপরে একটা তুমুল ইউনিভার্সিটি জীবন 4-5 বছর। এবং সে এক একে অপরকে এবং সে একে এক- অপরকে সে এক- কবিতা লিখে মুগ্ধ করে দিতে চাওয়া, সেটা বলছেন না কেন হ্যাঁ সেটা দাদা? তো সেটাও তো একটা কম্পিটিশন এক ধরনের, ছোটবেলায় থাকেই, বড়বেলাতেও থাকে, কিন্তু ছোটবেলায় একটা অন্যরকম মজার ব্যাপার থাকে। তো যাই হোক, কম্পিটিশন যত না ছিল তার থেকে বেশি ছিল আমি বলবো একটা বন্ধুত্ব। এই একদম। বন্ধুত্বটা ভীষণ ভাবে দরকার, কেননা দুটো মানুষ একসঙ্গে থাকতে 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 সবচেয়ে যে অংশটা জরুরি হয়ে ওঠে দুটো মানুষের মাঝখানে, যে জিনিসটা, সেটা হচ্ছে বন্ধুত্ব। একটা সময় দাম্পত্যের ক্ষয় হয়, একটা সময় আহ কি বলবো, ভালোবাসার ওপরেও খুব সুন্দর পলি পড়ে যায়, ভালোবাসা থাকে কিন্তু তার মধ্যে ওপরে একটা পলি পড়ে যায়, অনেক সময় আগুন নিভে আসে। কিন্তু আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে বন্ধুত্ব যদি গাঢ় হয় তাহলে আমার মনে হয় সমস্ত সম্পর্কের একটা উত্তরণ ঘটে। এই বন্ধুত্ব একটা ভীষণ জরুরি জিনিস। দারুণ দারুণ। দাদা, আপনার বই দৈপায়ন হ্রদের ধারে, বইটি হ্যাঁ। আমি যখন আপনার সাক্ষাৎকার নিতে সিলেটের বাসায় গিয়েছিলাম, আপনি হুম। শ্রেষ্ঠ কবিতা, আপনার কবিতা সমগ্র খণ্ডের পাশে আলাদা করে একটি বই আলাদা করে নিয়ে আপনি লিখে দিয়ে আমাকে বলেছিলেন যে এই বইটা আলাদা করে পড়ো। এই বইটা হুম। আপনার এত প্রিয় কেন? মানে ধরেন, এই বইটা আপনার সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে বা চপেটাঘাত করেছে বলে? দৈপায়ন হ্রদের ধারে আপনার প্রিয় বই কেন? উম, একটা কারণ হচ্ছে যে এই কবিতাগুলো আমি যখন লিখেছিলাম দৈপায়ন হ্রদের ধারে, বিশেষ করে 2008 সাল, 9 সাল, 2007, 9 এবং 10, এই সময়টা ভীষণ ভাবে আমি রেস্টলেস ছিলাম, ভীষণ ভাবে উত্তাল পশ্চিমবঙ্গ, ওদিকে নন্দীগ্রাম, সে এক মানে কি বলবো সন্ধিক্ষণের মুহূর্ত তৈরি হয়েছে, আর মিছিল বেরোচ্ছে, ঐতিহাসিক সব মিছিল কলকাতার রাজপথে, সে একটা বিরাট পরিবর্তন আসছে, তার ঠিক সামনে দাঁড়িয়ে আমি জীবনটাকে দেখেছি। খুব কঠিন সময়, প্রত্যেকের পক্ষে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল সেটা,
একটা 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 চলে যাচ্ছে, একটা জাহাজ চলে যাচ্ছে, আর একটা জাহাজ ঢুকছে, এর ঠিক মাঝখানে যে জলের যে অবস্থা হয়, জল বা ঢেউয়ের যে অবস্থা হয়, সেই রকম অবস্থা আমাদের প্রায় প্রত্যেকের ভেতরে সেরকম একটা অবস্থা চলছিল। তো ভীষণ ক্রস কারেন্ট, অনেক ভুল বোঝাবুঝি, ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধু আর বন্ধু থাকছে না, পরিবার বিশ্বাস করছে না, একটা পরিবার আর একটা পরিবারকে বিশ্বাস করছে না। সে অসম্ভব চ্যালেঞ্জিং একটা টাইম, ভীষণ ডিফিকাল্ট। তো সেই সময়ের একটা গোপন কিছু ইমেজ, কিছু চিহ্ন, কিছু দাগ এই বইটাতে আছে। তো সেই দাগগুলোকে আমি ভুলতে পারি না। এই দাগগুলো আছে, আমার নিজের ভুলের মাসুল আমাকে দিতে হয়েছে, ভয়ঙ্কর সমালোচনার সম্মুখে আমি দাঁড়িয়েছি, অনেক কষ্ট পেয়েছি। মানে এই কষ্টগুলো এবং যখন লিখিয়েছে আপনাকে, মানে নিশ্চিতভাবেই কষ্টগুলো আপনাকে লিখিয়েছে, কিন্তু এই বইটা আপনাকে সাহিত্য একাডেমিও পাইয়ে দিয়েছে। মানে হ্যাঁ, সেটাও কি একটা কারণ কিনা? আমি দুঃখিত, আপনার কথার মাঝখানে ঢুকেছি সুবোধদা, বলুন। হয়তো সেটা কারণ নয়, মূল যেটা কারণ সেটা হচ্ছে এই বইটা খুব, আমি আজকে এতটা তোমাকে খোলাখুলি বললাম, অনেকেই এর কবিতাগুলোকে অনেকটা মিথোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে পড়ে। এবং এই যে দৈপায়ন হ্রদের ধারে, দৈপায়ন যে হ্রদ, মহাভারতের যে হ্রদের কথা বলা হচ্ছে, এবং যেখানে আমরা সবাই জানি যে মহাভারতের খল নায়ক সেই হ্রদের জলের নিচে লুকিয়েছিল, এবং তাকে টেনে বের করে আনা হচ্ছে, এবং তাকে 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 ভীম তাকে মারবে। এই যে একটা ভয়ঙ্কর একটা জায়গা, সেই সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যাটা নামবে, এরপর তার উরুটা ভেঙে দেওয়া হবে দুর্যোধনের। এই যে একটা মিথোলজিক্যাল, মানে এপিক্যাল একটা গ্র্যান্ডার, এই গ্র্যান্ডারটা আমার মাথার পেছনে কাজ করছিল, যেন মনে হচ্ছিল যেন একটা বিরাট একটা হ্রদের, একটা সরোবরের ধারে আমরা এসে দাঁড়িয়েছি, এবং আমরা সেই এপিক ব্যাটলটা আমরা দেখছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দৈপায়ন হ্রদের ধারে এই বইটি আমার লেখা হয়েছিল। তো সেদিক থেকে আমার মনে হয়, এবং এটার সঙ্গে সঙ্গে আরো একটি বই যেটার কথাও আমি এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে 14 নম্বর ডেড, না এটার সময় হচ্ছে 14 নম্বর ডেড বডি বলে আর একটা বই আছে আমার। 14 নম্বর ডেড বডি বইটি, এটা অলমোস্ট এটার কমপ্লিমেন্টারি। হ্যাঁ, তো সেই দিক থেকে যে 14 নম্বর ডেড বডি নন্দীগ্রামে আমরা জানতে পারিনি কি হয়েছিল 14 নম্বর ডেড বডি। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমি পুরো একটা মিথিক্যাল এবং জায়গায় এটা প্রেক্ষাপটে দেখার চেষ্টা করেছিলাম। সুতরাং এটা যে খুব সেই সময় সমকাল নিয়ে সবাই খুব কবিতাগুলোর মধ্যে খুঁজে পেয়েছিল তা নয়, অথচ আমি তীব্রভাবে সমকালের মধ্যে প্রায় তার কাদায় ডুবে যেতে যেতে, এবং সেখান থেকে রথের চাকা তুলতে তুলতে আমি কবিতাগুলো লেখার চেষ্টা করেছি। সুতরাং এই জায়গাটা আমার খুব ব্যক্তিগত জীবনের সঙ্গে, এবং আমার যে বিরাট সমাজ, সেই সমাজের একটা পরিবর্তন যখন আসছে, এই জায়গাটা খুব তীব্রভাবে জড়িত। কে আসছে, কে যাচ্ছে, কি পরিবর্তন হচ্ছে না, কে কি কষ্ট পাচ্ছে, কে কি সাফার করছে, কে অন্যায় করেছে, কে ন্যায় করেছে, আমি এইসবের বিচারের মধ্যে যাচ্ছি না। আমি বলছি যে সেই সময়টাই হচ্ছে একটা তার নিজস্ব একটা সরোবর, সেই সময়টাই হচ্ছে নিজস্ব একটা হ্রদ। আমি সেই হ্রদের ভেতর যেন বসে আছি। দাদা, আমি আমাদের স্ক্রিনে একটা ছবি দেখাতে চাই। আমি আপনি কি ছবিটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং সুনীল গাঙ্গুলি
সুনীল গঙ্গোপাধ্যায় আবৃত্তি শিল্পীদের কাছে ভয়ঙ্কর জনপ্রিয় আমি মনে করি। সেটির একটা বড় কারণ তার ইমেজারি এবং অবশ্যই তার অলংকারও, যে অলংকার আবার আপনি খুলে ফেলতে চেয়েছিলেন। আর আপনি আপনি অনেক বেশি জনপ্রিয়, আপনার মানে একদমই হৃদয় মুচড়ে আনা যে সমস্ত ঘটনা বলি, নাট্য মুহূর্ত, সেগুলোর জন্য। আপনার জীবনে সুনীল দা, আপনি যদি মানে আজকে প্রাণ খুলে কথা বলছেন, আমাদের খুবই ভালো লাগছে। আপনি যদি বলেন যে আপনার সাথে সুনীলদার যেই মানে যৌথ যাপন, সংস্পর্শ, আপনার সাথে তার অভিজ্ঞতা, আপনার উপর তার প্রভাব, সেই জায়গাগুলো যদি আমাদেরকে বলেন। শিমুল, একটা কথা প্রথমেই বলে নি, সেটা হচ্ছে সুনীলদা খুব বড় মাপের একজন মানুষ, বড় কবি, বড় লেখক, আমরা জানি। একজন বড় মাপের ঔপন্যাসিক, আমরা তার অ্যাচিভমেন্ট, তার কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান লিটারেচার আমরা সেটা জানি। এত বড় মাপের মানুষ যে সুনীলদার কথা ভাবলেই আমার শিহরণ হয়। আমি যখন কৃষ্ণনগর থেকে কলকাতায় এলাম, কলকাতা থেকে কৃষ্ণনগর হচ্ছে মাত্র 100 কিলোমিটার, খুব বেশি দূরে নয়। আমি যখন এলাম, আজকে আসলে আমার উচিত ছিল ল্যাপটপে ঢোকা, ল্যাপটপ দিয়ে হলে ব্যাপারটা সুবিধা হতো। ফোনে ঢুকে পড়েছি, ঢুকে ফেলেছি এখন, একদম ঠিক আছে। এখন আর কিছু করার নেই। হ্যাঁ, সেটা আর কি করা যাবে। তো তাতে আমাদের কলকাতায় যারা বাইরে থেকে আসে, এসে কলকাতায় সেটেল করে, তাদের মধ্যে একটা এই আউটসাইডার এবং ইনসাইডার, এই যে বাইপোলারিটি, একটা কনফ্লিক্ট তৈরি হয়। একটা ডায়াসপোরা, এটা আমার মনে হয় ঢাকাতেও, ঢাকার বাইরে থেকে, ডিস্ট্রিক্ট থেকে যেসব ছেলেমেয়েরা ঢাকাতে আসেন এবং এসে ঢাকায় একটু মাটি পাওয়ার চেষ্টা করেন, তাদের মধ্যে একই বেদনার জায়গা। আমি এটা আমেরিকাতেও দেখেছি, যারা নিউ ইয়র্কে আসছে বাইরে থেকে, তাদের লড়াইটা দ্বিগুণ লড়াই। একজন নিউ ইয়র্কে জন্ম নিয়ে যে লড়াই করছে তার একটা লড়াই অন্য জিনিস, কিন্তু যে বাইরে থেকে এসে নিউ ইয়র্কে কিংবা বাইরে থেকে এসে কলকাতায় লড়াই করছে, তার লড়াইটা আবার আরো কঠিন। তো আমি কলকাতায় ঢুকে আমার প্রথমে মনে হলো, দু একদিন মধ্যেই মনে হলো আমার একটা ভিসা দরকার। কলকাতায় ঘুরে বেড়ানোর জন্য আমার একটা ভিসা আমি পাসপোর্টটা পেয়েছি, কিন্তু ভিসা তো নেই। লোকজন আমাকে ঠিক গ্রাহ্য করছে না, ভিসা নেই। তো আর কি করা যাবে? তো আমি ভিসার জন্য ভাবতে শুরু করলাম। তো তারপরে ভিসা আমি পেলাম। ভিসা আমি একটা খোঁজ করছিলাম, কিন্তু পেয়ে গেলাম আমি দুটো ভিসা। সেই দুটো ভিসার নাম, হ্যাঁ, দুটো ভিসা পেলাম। একটা ভিসার নাম সুনীল গঙ্গোপাধ্যায়, আর একটা ভিসার নাম কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই এবং ঘটনাচক্রে ওরা প্রায় একই অফিসে দুটো ঘরে বসে সামনাসামনি প্রায় চাকরি করেছেন, এবং সুনীলদাকে খুব ভালোবাসতেন নীরেন্দা। এবং নীরেন্দা সত্যি সত্যি সেই সময় সুনীলদা এবং নীরেন্দা না থাকলে আমি হয়তো কলকাতাতে নাও থাকতে পারতাম, হয়তো কলকাতা ছেড়ে আবার কৃষ্ণনগরে ফিরে যেতে পারতাম। কিন্তু যেটা ঘটলো সেটা হচ্ছে, কলকাতায় এলাম মানে লোককে দেখবো বলে, হাওড়ার ব্রিজ দেখবো বলে, বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখবো বলে, জাদুঘর দেখবো বলে আমি কলকাতায় আসিনি, বা কলকাতার মেয়েদেরকে, গড়িয়াহাটার মোড়ে দাঁড়িয়ে মেয়েদেরকে দেখবো বলে আমি কলকাতায় আসিনি। কলকাতায় এসেছি, আমাকে কলকাতায় আসতে বলা হলো, কি কারণে? একটা চাকরি আমাকে দেওয়া হলো কলকাতায়। এবং ঘটনাচক্রে
মল্লিকাকেও একটা চাকরি দেওয়া হলো কলকাতায়, মল্লিকাও অ্যাপ্লাই করলো, মল্লিকার সঙ্গে সঙ্গে, মল্লিকাতে খুব ভালো ছাত্রী ছিল, আমি অত ভালো নই, মল্লিকার সঙ্গে সঙ্গে এমএ পাশ করার সঙ্গে সঙ্গে চাকরি পেলো, প্রায় এমএ তখনও শেষ হয়নি এই অবস্থায় ও কলেজে পড়ানোর চাকরি পেয়ে গেল। তারপরে রেজাল্ট বেরিয়ে গেল, রেজাল্ট দেখিয়েও জয়েন করলো। তো সেটা একটা অদ্ভুত ব্যাপার। ফলে আমরা দারুণ দারুণ দারুণ। দুজনে একসঙ্গে অধ্যাপনার চাকরি নিয়ে কলকাতায় এসেছিলাম। এটার ফলে কি হলো, জীবনটা যেরকম ভাবে পাল্টে গেল, ভৌগোলিক অবস্থানটা পাল্টে গেল, সামাজিক অবস্থানটা পাল্টে গেল, অনেকগুলো জিনিস পাল্টে গেল। এই ঠিক 30 বছর আগে আমার কবিতা, আমি তো লিখছি 17-18 বছর বয়স থেকে। এই 17-18 বছর বয়স থেকে 30 বছরের যে কবিতা, আর এই 30 বছরের পর থেকে, মানে 27-28 পরের থেকে যে আমার কবিতা, এই দুটো কবিতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই মুহূর্তে আমি কলকাতায় এসে আমার জায়গাটা পুরো পাল্টে গেল, আমার অবস্থান পাল্টে গেল, আর্থ সামাজিক অবস্থা পাল্টে গেল, ফলে কবিতাটাও সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছিল। দারুণ দারুণ এবং দারুণ। দাদা দাদা দাদা, এই প্রসঙ্গে আমরা একটু আসবো। আপনাকে জন্মদিনে আমি একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমাদের এই আয়োজনে একজন সারপ্রাইজ গেস্ট থাকে সবসময়। শুরুতে আমাদের একজন মানে বাংলাদেশের খুবই প্রতিশ্রুতিশীল তরুণ আবৃত্তি শিল্পী আপনার কবিতা পড়ে শোনালো। আমি এবার এবং গতকাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ কবিরা আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। আমি এমন একজনকে ডাকছি, তিনি আমাদের খুবই প্রিয় কবি এবং আমি নিশ্চিত আপনারও প্রিয় কবি। চলুন আমরা আমন্ত্রণ জানাই আমাদের আরেকজন কবিকে। মৃদুল দা, শুনতে পাচ্ছেন আমাকে? কেমন আছেন? হ্যাঁ, চলছে আর কি। আমি প্রথমেই সুবোধকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং মৃদুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা মৃদুল, কি ভালো লাগছে, জন্মদিনের শুভেচ্ছা। এবং যে 17-18 বছরের তোমার লেখালেখির সূচনাকাল বললে, আমি সেই সময়ের বন্ধু হিসেবে হাজির হলাম, কারণ তোমার ওই 17-18 বছর বয়সে তোমার সঙ্গে প্রথম দেখা হলো কৃষ্ণনগরে, তাই তো? হ্যাঁ, একদম একদম ঠিক। একই দিনে আমি রানাঘাটের বন্ধুকে নিয়ে আমি গেলাম কৃষ্ণনগর, তোমার সঙ্গে দেখা হলো। তুমি তখন পাজামা আর একটা শার্ট পরেছিলে, তোমার একটা কি কাজ ছিল পড়তে যাওয়া বা এরকম কিছু। আমরা দেবদাসদার বাড়িতে চলে গেলাম, কিন্তু ওই সেই 17-18 বছর বয়সে, তোমার 17-18 আমার 19-20, এই বয়সে তোমার সঙ্গে কৃষ্ণনগর শহরে আমার দেখা হলো। সেই জায়গা থেকেই আমার সব স্মৃতি মনে পড়ছে। তুমি ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। দারুণ দারুণ। মৃদুল দা, আরেকটা ছোট্ট জিনিস মানে জানতে চাই। এই যে আপনাদের প্রায় মানে আপনি 2-1 বছরের বড় সুবোধদার, এই যে আপনাদের খুব কাছাকাছি সময়ের কবিতা যাপন, নিশ্চয়ই সেখানে কবিতা নিয়ে নানা রকমের মিথস্ক্রিয়া হয়েছে, আলাপ হয়েছে, এবং সুবোধ সরকারের সামনে বা পেছনে তার কবিতা নিয়ে নিশ্চয়ই আলাপ হয়েছে অন্য কবিদের মধ্যে। আপনার কাছে বা আপনি সুবোধ সরকারের কবিতাকে আসলে কিভাবে দেখেন সেটা একটু শুনতে চাই। আজকে জন্মদিন, আমি নিশ্চিত সেটা সুবোধদার জন্য একটা গিফট হবে। আর সেইটা ওই 17-18 বছর বয়সের যদি কথা বলা হয়, ওই সময় সুবোধ সম্ভবত সেই কাগজের নাম ছিল সুবোধ, একটি কাগজ করেছিল, 2টি সংখ্যা কি 3টি সংখ্যা বেরিয়েছিল, তার বোধহয় আক্রমণ তার নাম ছিল, তাই তো? আক্রমণটা আরেকটি ছেলে করতো। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি করতাম একাকী বলে একটা কাগজ, একাকী কাগজ। এই একাকী কাগজ আর দেবদাসদার ভাইরাস কাগজে তোমার একগুচ্ছ লেখা বেরোলো, সেসব কবিতাও আমার মনে আছে। চৌধুরী বাড়ির উপকথা, সাঁকো, এইসব কবিতা বেরোলো, একগুচ্ছ কবিতা বেরোলো তোমার এই মাসের কবি হিসেবে। তো আমরা তখন সেই ভাইরাস যখন আমাদের হাতে পৌঁছলো, তুমি আছো কৃষ্ণনগরে, আমার মনে আছে আকাশবাণী সামনে একটা পার্ক মতো আছে, সেইখানে আমরা নানাজন আড্ডা দিই। তাতে পার্থপ্রতিম কাঞ্জিলাল ছিলেন,
দেবাঞ্জন চক্রবর্তী ছিলেন, গৌতম চৌধুরী ছিল। আমরা আড্ডা মারি, তখন ওই ভাইরাস পৌঁছেছে আমাদের কাছে। আমরা ওই চৌধুরী বাড়ির উপকথা এসব নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনা করার একটা কারণ ছিল, সেটা হচ্ছে সুবোধ, এটা জানো আমি শিমুলের জন্য বলছি আর কি। সত্তরে যে নানা রকম ভাবে কবিতা লিখেছি, কিন্তু সত্তরে সময় যেহেতু নাচ ছিল, আমাদের ভেতর ছন্দ নানা রকম কাজ করেছিল। আমরা সকলেই আমাদের যে কবিতার সূচনাকালের যে কবিতা লেখার প্রচেষ্টা, তাতে ছন্দের নাচন কদন আছে, একদম সেই সময়ের নাচের ব্যাপারটা আছে। সেটা আমাদের, আমি বাংলাদেশের কথা বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গের যে আমরা যারা ওই সময়ের কবিতা লেখার প্রচেষ্টাকারী, যারা আমরা সচেষ্ট ছিলাম, যারা কবিতা লেখায়, আমাদের ভেতর ছন্দ কাজ করেছিল। সুবোধের কবিতা নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করলাম। এই লেখাগুলি ছিল, যে লেখাগুলো ভাইরাসে বেরিয়েছিল, সেগুলো একদম নিটোল নির্মেদ গদ্যের ঝকঝকে লেখা, নাগরিক গদ্যে একদম ঝকঝকে লেখা একটি তরুণের লেখা। সেই হিসেবে তারিফ করেছিলাম আমরা সেই কবিতার সেই সময়। আর সুবোধের লেখা ছিল একদম পরিশীলিত এবং ঝকঝকে, এবং সেটা একেবারেই নিটোল গদ্যের লেখা। এই হিসেবে সেই চৌধুরী বাড়ির উপকথায় কবিতাগুলির তারিফ করেছিলাম, সেগুলো যে ভাইরাসে বেরিয়েছিল। সেই সময়ের যে বই, তোমার একটা কবিতা সাল দিয়ে বেরোলো 88-80, এবং তার সময়ের আর একটা বই যে ঋক্ষমেশ কথা। হ্যাঁ, এই কবিতায় যে গদ্য রীতিতে কবিতা লেখার যে জায়গাটা আর কি, সেইটাই সুবোধকে আমরা তারিফ করেছিলাম। তার কারণ আমরা প্রত্যেকেই নানাভাবে ছন্দে লেখালেখি করতাম। সেইখানে সুবোধ একেবারে নিটোল গদ্যে কবিতা লিখেছিল, এবং নতুন স্বাদ সেটা সূচনার কবিতায় সুবোধ আমাদের ভেতর নিশ্চয়ই করতালি পেয়েছে আর কি। আমরা তার কথা বলেছি, ওই সময়টার কথা বললাম, যখন সুবোধের 17-18-19 বছর বয়স, আমাদের 20-21 বছর বয়স, এই যে সময়টা। অনেক ধন্যবাদ মৃদুল দা, থ্যাংক ইউ। মৃদুল থ্যাংক ইউ। মৃদুল, খুব ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে। ইটস রিয়েলি সারপ্রাইজ। শিমুল থ্যাংক ইউ, তুমি যে মৃদুলকে নিয়ে আসতে পেরেছো। তুমি মৃদুলকে ধরে এনেছো, ভাবা যায় না। মৃদুল, আমার এখন শুধু একটা জিনিস মনে পড়ছে মৃদুল, সেটা হচ্ছে তোমার সঙ্গে আমার শেষ একটা রাত্রিবাসের কথা। সেটা হচ্ছে পাটনা। হ্যাঁ, পাটনায় আমরা রাত্রিবাস, পাটনার হোটেলে আমি আর তুমি একটি রাত্রিবাস করেছি শেষ। মানে সেটা আমরা সেই বুদ্ধগয়াতে গিয়েছিলাম, কিন্তু পাটনায় আমরা অনেক রাত পর্যন্ত একসঙ্গে কথা বলেছি। সেটা এত সুন্দর, সেটা কলকাতাতে কোনোদিন সম্ভব হয়নি। চলো আবার একবার পাটনায় যাই। সবচেয়ে ভালো হয় আমাকেও কলকাতায় ডেকে নেন, তারপরে একসাথে বসি। চলো আবার একবার আমরা পাটনায় যাই। পাটনার কথা মনে পড়লো, তারপর শিলংয়েও তোমার সঙ্গে। শিলংয়ে আমি একটু প্রি অকুপাইড ছিলাম, কিন্তু পাটনায় আমি মুক্ত ছিলাম একেবারে। হ্যাঁ, পাটনায় একবার আমি আর তুমি একেবারে মুক্ত। একদম আমরা বিরাট আলোচনা করেছিলাম। অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন। মানে এবং সুবোধ তো বললই যে উনি নিজে আসলেই সারপ্রাইজ হয়েছেন। আমাদের সারপ্রাইজ মিশন সফল। মৃদুলদা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ মৃদুল, দেখা হবে মৃদুল, কথা হবে, আমি তোমায় ফোন করে নেবো। আচ্ছা, সুবোধদা, এই যে পারস্পরিক যৌথতা কবিদের, এই যে পাশে থাকা, এই যে আড্ডা দেয়া, এই সমস্ত জায়গায় মানে মনে হয় না যে কবি জীবন বা কবিতার সাথেই থাকি এইটা একটা ভয়াবহ আনন্দের জীবন। মানে সমস্ত চ্যালেঞ্জ, সমস্ত তীর গায়ে এসে বেধা,
সমালোচনা, এই সমস্ত কিছু আছে, কিন্তু তারপরও এই যে ভাব বিনিময়, কথা বিনিময়, যৌথতা, সেগুলো তো নিশ্চয়ই খুব আনন্দ দেয়। কি বলবেন? হ্যাঁ, আনন্দ তো অবশ্যই দেয়। আমরা আমরা আসলে যারা লিখি তারা আনন্দ পেতে চায়, আনন্দ দিতে চায়, সবই মানছি, কিন্তু কোথায় যেন একটা অভিশপ্ত। আমরা আনন্দ রয়েছে পৃথিবীতে, বিশেষ করে বন্ধুদের সঙ্গে দেখা হলে তো সেই আনন্দগুলো পাওয়া যায়, কিন্তু আমরা ক্রমশ পেতে পেতে ভুলে যাচ্ছি। কি করে পেতে হয়? আনন্দ তো পেতে হয়, আনন্দ নিতে হয়। সেই সেই নেওয়াটা, সেই নেওয়ার জন্য যে হাতটা বাড়াতে হয়, সেই হাতে যেন মাঝে মাঝে অসুখ করে আমাদের। এই হাতে অসুখ করলে, এই হাতে অসুখ হলে আমরা সেটা নিতে, সেই আনন্দকে ধরতে পারি না। আমার মনে হয় যে এই যে কি ভালো লাগলো, মৃদুলের সঙ্গে এক ঝলক কথা হলো, তুমি ব্যবস্থা করে দিলে, অনেকদিন পরে মৃদুলের সামনাসামনি কথা হলো। এইরকম আমাদের সময়ের 70 দশকের আরো অনেকের কথা মনে পড়ে। অনেকে নেই, অনেকে চলে গেছেন, কিন্তু আমরা সেই হাত আর বাড়িয়ে দিতে পারি না। এটাও একটা কিন্তু কোনো একটা জায়গায় লেখক জীবনের একটা আনন্দের পাশাপাশি একটা অভিশাপ আছে। একদম 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 দাদা, মানে অনেক প্রসঙ্গ নিয়ে তো অনেক কথা, মানে অনেক প্রশ্ন তুমি কটায় ছাড়বে আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনাকে দ্রুতই ছেড়ে দিব, 15 মিনিটের মধ্যে ছেড়ে দিব, কারণ আমরা একটু 15 মিনিট পর শুরু করেছি, ছেড়ে দিব দাদা। আমরা একটু গুছিয়ে আনি আলাপটা, মানে প্রসঙ্গ তো অনেক, কবিতার অলংকার অলংকারহীনতা নিয়ে আমরা আলাপ করেছি, আমরা আলাপ করেছি আপনার শৈশব নিয়ে। আমি এখন ঢুকতে চাই, এখন যখন আপনার 35টা বই বেরিয়ে গেছে, যখন আপনি একাডেমি অ্যাওয়ার্ডি, যখন আপনি নিজে ইন্ডিয়ান লিটারেচার পত্রিকা এবং ভাষানগর সম্পাদনা করছেন, যখন আপনার বয়স একটা মানে পরিণত বয়সে, যখন আপনি, এখন আপনাকে নতুন কোন কবিতা যখন মুগ্ধ করে, সে আসলে কি কি বৈশিষ্ট্য নিয়ে আপনাকে মুগ্ধ করে, সেটা আপনার হোক বা অন্য কারো? আমার সবার আগে আমি একেবারে আমি পরিষ্কার কথা বলি, একজন নবীন কবি বা একজন প্রবীণ কবি, তিনি যখন কবিতা লেখেন, আমার কাছে সেই কবিতা তখনই স্ট্রাইকিং মনে হয় যখন সেই কবিতা খুব ফ্রেশ, সেই কবিতা যখন খুব নবীন। একজন প্রবীণ কবিকে তো নবীন কবিতা লিখতে হবে, আর একজন নবীন কবিকেও একজন নবীন কবিতা লিখতে হবে, একেবারে নতুন মেঘের মতো, নতুন বর্ষার যে নতুন মেঘ, তার মতো টাটকা না হলে কবিতা কেন ভালো লাগবে? সুতরাং কোনো জেরক্স কপি আমি সহ্য করতে পারি না। জেরক্স কপি বাংলা কবিতার কোনোদিন কোনো উপকারে লাগেনি। সুতরাং বাংলা গানে হয়তো আশাকণ্ঠী, লতাকণ্ঠী, রফিকণ্ঠী, কিশোরকণ্ঠী এসব চলতে পারে, কিন্তু আমার মনে হয় না, আমার মনে হয় না কোনো কণ্ঠবাদ, কোনো কণ্ঠীধারী হওয়ার কোনো প্রয়োজন নেই কবিতায়। কবিতা সম্পূর্ণভাবে একজন মানুষের তার একটা বিস্ফোরণ, তার আত্মা থেকে বেরিয়ে আসা, একই সঙ্গে মধু এবং বিষ আমরা তার জন্য, তার কাছ থেকে পাওয়ার জন্য অপেক্ষা করি। সম্পূর্ণ কবিতা মানে শুধু মধু নয়, মধুর পাশাপাশি হয়তো কিছুটা বিষও থাকে। তো সুতরাং কবিতা আমার কাছে মনে হয় যে তাকে একেবারে নবীন, একেবারে টাটকা, একেবারে মানে একেবারে শীতের পালং শাক দেখলে যেরকম, বাজারে গিয়ে শীতের নতুন পালং শাক উঠেছে যে দেখলেই যেমন বোঝা যায়, সেটা যে চোখ টানে যেরকম ভাবে, মনে হয় এই পালং শাকের পাতাটা হাত দিয়ে ধরে দেখি, ঠিক সেই রকম আমার মনে হয় যে একজন নবীন কবিতা অথবা একজন প্রবীণ কবির কবিতা সেই রকমই টাটকা হওয়া উচিত। এটা আমার কাছে প্রথম এবং প্রধান শর্ত। দারুণ। সুবোধদা, এই যে অন্তর্জাল, মানে সরি, এই যে একটা
পৃথিবী তো কাছাকাছি চলে আসছে। আপনার সিরিটির বাসায় আপনি বসে আছেন, আমি ঢাকায় বসে আপনার সাথে আলাপ করছি। ধরেন 20 বছর আগে পশ্চিমবঙ্গ বা ঢাকা, বাংলাদেশের যে বিনিময় ছিল, সাহিত্যের বিনিময়ের কথা বলছি আমি। আমাদের এখানকার গুরুত্বপূর্ণ লেখকদের লেখাপত্র ওখানে ছাপা হয়েছে, ওখানকার গুরুত্বপূর্ণ লেখকদের লেখা সব সময়ই ঢাকায় ছাপা হয়েছে। যেটা আমার মনে হয়, এবং আপনি নিশ্চয়ই মানবেন, মানে পশ্চিমবঙ্গ একাডেমির দায়িত্বশীল জায়গা থেকে, যে এখন বরঞ্চ ব্যাপারটা অনেক বেশি কমেছে এবং মানে আমাদের এখানকার তরুণ লেখকদের লেখা তুলনামূলকভাবে কম ছাপা হয় ওখানে, যতটা বেশি পশ্চিমবঙ্গের লেখা ঢাকায় ছাপা হয়। এই ব্যাপারে আপনার চিন্তা এবং মতামতটা জানতে চাই, কারণ আপনি যে দায়িত্বশীল জায়গায় আছেন সেইখান থেকে এটা নিরসন করা বোধহয় যায়, এবং যেহেতু আমরা কাছাকাছি এসেছি। এই প্রশ্নটার উত্তর আমি দুটো ভাগে দিচ্ছি, একটা হচ্ছে প্রাইভেট স্পেস আর একটা হচ্ছে পাবলিক স্পেস। একদম প্রাইভেট মানে আমি বলতে চাইছি লিটল ম্যাগাজিন এবং ছোট ছোট যে সমস্ত সংগঠন, তোমার একজন বন্ধু রয়েছে কলকাতায়, আবার সেই বন্ধুর আবার হয়তো চট্টগ্রামে বন্ধু রয়েছে, এই সব মিলে যে একটা বলয় তৈরি হয়, এই বলয়টা অনেকটা লিটল ম্যাগাজিন গুলো অনেকটা অর্গানাইজ করতে পারে খুব সুন্দরভাবে। আর এখন তো লিটল ম্যাগাজিনের ছেলেমেয়েরাই এখন সমস্ত পোর্টাল করছে, যে তুমি এটা করছো, এগুলো তো এখন আমরা সম্পূর্ণভাবে ওয়েবিনার, অনলাইন, ইউটিউব, ফেসবুক, এই যে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগটা এখন অনেক বেশি প্রসারিত হয়েছে। সেই দিক থেকে কিন্তু বাংলাদেশের সঙ্গে এই বাংলার যোগাযোগ, অর্থাৎ দুই বাংলার যোগাযোগটা কিন্তু বেড়েছে। এক, দুই হচ্ছে খুব প্রতিষ্ঠিত যে সমস্ত পত্রপত্রিকা, অর্থাৎ মুদ্রণ, যেগুলো মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত বড় বড় প্রতিষ্ঠান, সেই সব কাগজের সত্যি সত্যি আমরা যখন বড় হচ্ছি, আমরা যখন কবিতা লিখতে এলাম, তখন বাংলাদেশের কবিদের কবিতা যতটা বেশি কলকাতায় ছাপা হতো সেই সব বড় বড় কাগজে, সেই তুলনায় আমি বলবো এখন অনেকটা কমে গেছে। কমে যাওয়ার একটা হয়তো কারণ আছে, সেই সব মহীরুহ প্রমাণ সমস্ত কবি যারা ছিলেন, খুব নাম হয়েছিল যাদের এপারে এবং ওপারে, তারা প্রয়াত হয়েছেন, তারা নেই আমাদের মধ্যে। হয়তো সেখান থেকে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। কিন্তু নবীন প্রজন্ম থেকে আরো উঠে আসা দরকার, এবং সেটা খুব বড় একটা জায়গায় সেটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেই দিক থেকে তুমি যে প্রশ্নটা করেছো, সেই দিক থেকে সেই জায়গাটা কিছুটা অভাব আছে। আর তৃতীয় যে জায়গাটা তুমি বললে, সেটা হচ্ছে পাবলিক স্পেস, অর্থাৎ সরকারি যে জায়গাটা। ধরো আমাদের এখানে তো অনেকগুলো একাডেমি রয়েছে, এবং ব্যক্তিগত উদ্যোগে, অনেক সংগঠনের উদ্যোগে কিন্তু বাংলাদেশের কবিরা খুব নিয়মিতভাবে কলকাতায় আসেন, আবার কলকাতার লেখকরাও বাংলাদেশে যান। আমি আমার কথা বলছি না, আমি তো প্রায় প্রতি বছরে একবার দুবার করে বাংলাদেশে একটা সময় যেতে হতো, হয়তো করোনা চলে গেলে হয়তো আবারও যেতে হবে। অনেক আমন্ত্রণ পেয়েছি, অনেক আমন্ত্রণ পাই। প্রথম দেখাই হয়েছে আপনার সাথে, আমার প্রথম দেখাই হয়েছে 2014 সালে। আপনি তখন জাতীয় কবিতা পরিষদের আয়োজনে কবিতা পড়তে তো সেই দিক থেকে আমার মনে হয় যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এই যোগাযোগটা কিন্তু ভীষণ জরুরি, এবং এই যোগাযোগটা ভীষণ জরুরি এই কারণে আমি বলছি যে, কেননা একই ভাষা, একই সংস্কৃতি, সুতরাং মানে ওখানে কি হচ্ছে এটা যদি জানতে না পারি তাহলে খুব অসুবিধা হওয়ার কথা আছে। এখানে কি হচ্ছে সেটা যদি তোমরা জানতে না পারো, বেশ সমস্যা আছে। আমি আরেকটা উদাহরণ দিই। আমাকে একজন ফরাসি কবি বলেছিলেন, আমাকে লক্ষ্য রাখতে হয় ফ্রান্সে কি কবিতা লেখা হচ্ছে সেটাই শুধু বড় কথা নয়, মরক্কোতে কি কবিতা লেখা হচ্ছে সেটাও কিন্তু ভীষণ, কেননা মরক্কোতে ফরাসিতে কবিতা লেখা হচ্ছে। তো সুতরাং সেখানকার তরুণ কবিরা কিভাবে কবিতা লিখছেন
কিভাবে ডিকশন পাল্টে যাচ্ছে, কিভাবে শব্দ চয়ন পাল্টে যাচ্ছে, সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হয়। সুতরাং একটা ভাষা দুদেশের দুরকম সংস্কৃতি তো আর নয়, অনেকটাই যেন একদম মিল রয়েছে, প্রায় 95% মিল রয়েছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে একটা যোগাযোগ, আরো বৃহত্তর একটা যোগাযোগ থাকা দরকার। এবং দুই দেশের পরিকাঠামোকে আরো বেশি হয়তো আমাদের পক্ষে হয়তো থাকলে, নিয়ে আসা। মানে আমাদের পক্ষে, মানে লেখার পক্ষে, সাহিত্যের পক্ষে থাকলে সেটা বাংলা ভাষার বিস্তারের পক্ষে মঙ্গলজনক। দাদা মানে আমি 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 একদম এই আপনি একদম স্বীকার করে নিয়েছেন জায়গাটা, যে জায়গাটা আমি বলেছি, অনেক ধন্যবাদ। আমার মনে আছে 2017-তে যখন আমি ফিরছি খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল কাভার করে, মানে আমি একটা অভূতপূর্ব উৎসব দেখেছি, মানে যেটা হুম। আপনি আয়োজন করেছেন এবং পশ্চিমবঙ্গ কবিতা পরিষদ, কবিতা একাডেমি কবিতা সেই একাডেমি, বছরই হ্যাঁ। প্রথম, হ্যাঁ সেই বছরই প্রথম হুম। এই বিশাল উৎসবটা করলো, যেখানে হ্যাঁ, মানে তুমি এসেছিলে এবং তুমি তো হ্যাঁ মানে লাইভ করেছিলে, তুমি তো হ্যাঁ লাইভ আমি ওখান করেছিলে থেকে, হ্যাঁ সেই আমি এখান সময়। থেকে লাইভ করেছিলাম। আমার তখন আমি কাজ হ্যাঁ, করতাম হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, সেই টেলিভিশনে। এবং হ্যাঁ, ওখানে দাদা মানে আমার মনে আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মনীন্দ্রগুপ্ত তখন হ্যাঁ, ছিলেন, এবং হ্যাঁ, হ্যাঁ। নবনীতা দেবসেন ছিলেন। মানে কি হুম, হুম, আন্তরিক দারুণ একটা আয়োজন। এবং হুম, হুম, মানে আমি বলতে চাই যে ধরেন কবিতা একাডেমি আছে, সাহিত্য একাডেমির জায়গা থেকে আমাদের এখানে গতকাল আপনাকে নিয়ে বাংলাদেশে যে আয়োজনটা হয়েছে, আমি দেখেছি সেখানে সিরাজি ভাই, আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি, আমাদের কবি কামাল চৌধুরী যিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন, মানে তারা প্রত্যেকেই, তাদের সাথে আপনার বন্ধুত্বের জায়গাটি রয়েছে, হুম, পারস্পরিক কবিতা নিয়ে যে বিনিময় সেই জায়গাটি রয়েছে। ফলে আপনি যেটি হুম, বলছিলেন যে মানে যেহেতু দুইটা আলাদা দেশ, পশ্চিমবঙ্গ রাজ্যর সাথে বাংলাদেশের যেহেতু স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের এক ধরনের বিনিময়ের জায়গাও আছে, ভাষার নৈকট্য আছে, ফলে লেখালেখির দিকে, লেখালেখির কাছে ব্যাপারটাকে নিয়ে আসা, যেরকম আপনি বলছিলেন, সেটা খুবই জরুরি এবং সেটা সম্ভব, পসিবল, যদি পলিসির জায়গায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এবং এই একই প্রশ্ন আসলে আমি আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজিকেও করেছিলাম, ওনার দিক থেকেও সেই আগ্রহের জায়গাগুলো আছে। আমার মনে হয় আপনারা এটা নিয়ে আসলে আহ আলাপ করতে পারেন। আপনার কি মনে হয়? বা হ্যাঁ, খুবই খুবই তুমি খুবই অত্যন্ত সংবেদনশীল একটা জায়গা থেকে বিষয়টা দেখেছো। আমি মনে করি যে ঢাকা এবং কলকাতা একসঙ্গে হলে, এবং সেটা অনেকবার হয়েছে, বারবার হয়েছে, এবং তার সেই হওয়ার একটা নিরন্তর স্রোত কাজ করে চলেছে, আমি বিশ্বাস করি এটা একটা বড় মাপের কাজ হতে পারে। এবং বিশেষ করে দুটো একাডেমি, দু প্রান্তের দুটো একাডেমি, দুই শহরের একদম। দুটো একাডেমি বা চারটে একাডেমি, আমাদের এখানে তো অনেকগুলো একাডেমি, হ্যাঁ অনেকগুলো একাডেমি যদি একসঙ্গে কাজ করে, বাংলা একাডেমি রয়েছে, শিশু কিশোর একাডেমি রয়েছে, কবিতা একদম একাডেমি একদম রয়েছে, এরা যদি সবাই মিলে যদি আমরা বসে দের সঙ্গে, তোমাদের একাডেমির সঙ্গে বসে কথা বলি, আলোচনা করি কিভাবে বাংলা ভাষা আরো, বাংলা কবিতা, বাংলা সাহিত্য কিভাবে আরো বৃহত্তর জায়গায় পৌঁছতে পারে, তার জন্য যদি আমরা সচেষ্ট হই, তার থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। একদম 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 দুর্দান্ত। সুমনদা, প্রসঙ্গ অনেক ছিল, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, আমরা শেষ করতে চাই। হুম। আপনার বারবার ফোন আসছে, কারণ আপনার জন্মদিন, আমি নিশ্চয়ই অনেককে বঞ্চিত করছি যারা আপনাকে শুভেচ্ছা দিতে চায়। সুমনদা, আমাদের আয়োজনটার নাম যেহেতু ইন্টারভিউ, মানে হলো হুম। আপনার ভিউ বা আপনার দর্শন, আপনার দৃষ্টিভঙ্গির কথা আমরা আসলে জানতে চাই। এবং সেই জায়গা থেকে এই চটজলদি পর্বটি দিয়ে মূলত এই আয়োজনটি শেষ হয়। এই পর্বে আমি একটা করে শব্দ বলবো, সেই শব্দ নিয়ে আপনার দর্শন বা আপনার দৃষ্টিভঙ্গির কথা আপনি আমাদেরকে জানাবেন। আচ্ছা, দাদা, প্রথম শব্দটি হলো প্রেম। খুব ভালো জিনিস। দাদা, পরের শব্দটি ধর্ম। আহ,
আমি অত্যন্ত সম্মান করি এই শব্দকে। আমার গভীর সম্মান এই শব্দটির প্রতি। এই শব্দটি সারা পৃথিবীতে যাতে সম্মানিত হয়, আমি সেই প্রার্থনা করব। বাহ, পরের শব্দটি হলো পরিবার। ছাড়া বাঁচা যায় না। দারুণ দারুণ। তারপরে শব্দটি সংস্কৃতি। আরো আরো উঁচুতে উঠুক, আরো বড় হোক। তারপর শব্দটি দর্শন। দর্শন কবিতায় থাকা দরকার, কিন্তু বেশি হলে কবিতা মারা যায়। বন্ধুত্ব। বন্ধুত্ব হচ্ছে ঘাসের মতো, যেখানে যেখানে কোনো ঘাস নেই সেখানে কোনো পৃথিবী নেই। ঘাস হাত দিলে যেরকম সুন্দর লাগে, ঘাসের উপর শুয়ে পড়তে যেরকম ইচ্ছে করে, একটা দুটো ঘাস নিয়ে পকেটে নিয়ে বাড়ি ফিরে আসতে ইচ্ছে করে, বন্ধুত্ব হচ্ছে সেরকম। কি সুন্দর বললেন দাদা। পরের শব্দটি হলো যৌনতা। কবিতার উৎস। বাহ বাহ বাহ। স্বাধীনতা। একটু সাবধানে ব্যবহার করা উচিত। দেশ। দেশ। দেশ দেশ আমরা অপেক্ষা করছি প্রিয় দর্শক। দেশ দেশ আমার কাছে শুধু দেশ নয়, দেশ আমার রক্ত। বাহ বাহ বাহ। সুবোধদা, আপনার একটা কবিতা শুনতে শুনতে আমরা শেষ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু তার আগে একটা প্রশ্ন। আচ্ছা, ফোনটা কি করব এখন? এখন কি লিখছেন? এখন কি লিখছেন দাদা? সেই রকম কবিতা, মানে এই সময়ে এখন এখন কি লিখছেন? আমাদের ওই আগের পর্বটি শেষ দাদা, এই সময়ে কি লিখছেন? আচ্ছা, আমি একটা মানে এখন আমি লিখছি খুব সম্প্রতি দেশ পত্রিকায়, মানে এক সপ্তাহ হলো আমার একটি একগুচ্ছ কবিতা প্রকাশিত হয়েছে, প্রায় 19-20টা কবিতা একসঙ্গে। এবং এবং সেই কবিতাগুলোর মধ্যে তীব্রভাবে যেটা আমার কবিতায় আগে আমার যারা সমালোচক তারা বলছেন যে আগে ছিল না, অর্থাৎ যে যে একটা প্রেম, এবং সেটা সাংঘাতিক জোরালো প্রেম, যেটা আমার কবিতায় সেরকম ভাবে আসেনি। এত প্রতিবাদ এবং এত সমাজ এসছে আমার কবিতায়, কিন্তু এবার এইসব কবিতা এসছে বলে শোনা যাচ্ছে। এই পর্বটা শুরু হয়েছিল এই 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 বইটি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। নতুন প্রেমের কবিতা, এই বইটি থেকে। আমি এই বইটি থেকে খুব ছোট্ট একটি কবিতা পাঠ করে শেষ করি তাহলে। অবশ্যই অবশ্যই দাদা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, দাদার কবিতা দিয়ে আমরা শেষ করব আজকে। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল একই সময় নয়, ভারতীয় সময় 7:30টায়, আমাদের সময় 8টায়, ঢাকার সময় 8টায় আমাদের সাথে ইন্টারভিউ শিমুল সালাউদ্দিনে যুক্ত হবেন কবি মলয় রায়চৌধুরী। কাল তারও জন্মদিন।
আমরা সেই আয়োজনটি দেখবার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সুবোধদা, আপনার কবিতা। 60 বছরে যা পেলাম। এটা ঠিক 60 বছরের যেদিনকে জন্মদিন সেদিন লিখেছিলাম। 60 বছরে যা পেলাম, একটা ছোট ঘর পেয়েছি, 600 স্কোয়ার ফিট। ভালো একটা ছেলে পেয়েছি। আমার বিপরীত এক টুকরো মেঘ পেয়েছি। এই তো হলো বৃষ্টি। তোমার দুটো চোখ পেয়েছি, মেলানকলি দৃষ্টি। আর পেয়েছি গরম ভাত, লঙ্কা, পাশে নুন। আর কি লাগে বাঁচতে হলে? আর কি লাগে বাঁচতে হলে? আর কি লাগে বাঁচতে হলে? আপনারাই বলুন। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শিমুল, থ্যাংক ইউ। শিমুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শিমুল। খুব ভালো লাগলো সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আপনার সাথে আলাপ করে আমাদের খুব ভালো লেগেছে।